কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমকে রাষ্ট্রপতি প্রার্থী করা এটা জামাত ইসলামের একটা রাজনৈতিক ভুল। কারণ একদিকে রাষ্ট্রপতি পদে নির্বাচন করার কোনো তাৎপর্য নেই, কোনো লাভ নেই। এটা তথাকথিত একটা প্রক্রিয়ায় অংশগ্রহণের একটা ভুল সিদ্ধান্ত। বরং এই বিতর্কিত পদ্ধতিকে বৈধতা দেয়া গণতন্ত্রের নামে একটা প্রতারণার পাঠ হওয়ার একটা ইতিহাস হয়ে থাকবে জামাত। যেদিন বাংলাদেশ সংস্কার হবে, বাংলাদেশে এরকম ভুজুং বাজুং নির্বাচন পদ্ধতি বাতিল হবে, একটা কার্যকর নির্বাচন পদ্ধতি চালু হবে রাষ্ট্রপতি পদে, অথবা রাষ্ট্রপতি পদ থাকবে না, হোয়াটএভার, সেদিন এটা আলোচনা হবে যে ওই বিতর্কিত পদ্ধতিতে তো জামাতও অংশগ্রহণ করেছিল। শুধু যে বিএনপি বা অন্য দল করেছিল তা না, জামাতও তো তার পার্ট ছিল। প্রথমে এটা একটা ভুল এই নির্বাচনে অংশগ্রহণ করা। দ্বিতীয় হচ্ছে এখানে কিছু অর্জন করা যেত জামাতের, রাজনৈতিক অর্জন। তো সেখানে জামাত যেভাবে চিন্তা করেছে, এটা নিঃসন্দেহে জামাতের জন্য কোনো অর্জন দেয়নি, পুরোটাই ভুল। তো দর্শক, এখানে আরো একটা বিষয় আমরা আলোচনা করব। আপনারা জানেন যে প্রধান পরাগ জৈন অথবা পরাগ জেন, তিনি বাংলাদেশ সফর করেছেন। কার কার সাথে মিটিং করেছেন? একটা দলের সাথে 4 ঘন্টা মিটিং করেছেন। সেই দলটা কে বা কারা? তো দর্শক, জামাত ইসলামের কারোর সাথে মিটিং করেছেন কিনা, বিএনপির সাথে মিটিং করেছেন কিনা, জাতীয় পার্টির সাথে, আওয়ামী লীগের সাথে বাংলাদেশে মিটিং করার তো কোনো দরকার নেই, কারণ আওয়ামী লীগ রয়ের তত্ত্বাবধানে আছে। এটা নিয়ে নানান রেটরিক বা কথাবার্তা আছে। যেমন বাংলাদেশে রয়ের দালাল, এটা একটা কমন গালি এবং এর সত্যতা আছে, প্রচুর রয়ের দালাল। দ্যাট মিনস গোপনে যারা রয়ের সাথে যোগাযোগ রাখে তাদেরকে আমরা রয়ের দালাল বলি, অবশ্যই কিছুর বিনিময়ে। এখন ওপেনে কারা রয়ের সাথে মিটিং করেছে, তারা কারা, এবং রকে কারা দাওয়াত দিয়ে এনেছে, তারা কারা, তাহলে রয়ের দালাল এই জিনিসটা আরো সহজে বুঝবেন। তো প্রথমে রাষ্ট্রপতি পদে জামাতের প্রার্থী সিলেকশন নিয়ে কথা বলি। দর্শক, কর্নেল অলি আহমেদ তিনি সিনিয়র রাজনীতিবিদ, ঠিক আছেন, কিন্তু এখানে জামাতের প্রায়োরিটি কি? জামাত তার বিরুদ্ধে যে প্রোপাগান্ডা গুলো আছে, তার যে দুর্বলতা গুলো আছে, যে কোনো একটা দুর্বলতা ওভারকাম করতে পারতো প্রার্থী দেওয়ার মধ্যে দিয়ে। যে জামাত বলতে পারতো যে না, আমরা তো এই কাজ করি, এছাড়া তো জামাতের কোনো লাভ নাই। যেমন জামাতের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, কার্যকর অভিযোগ, যে অভিযোগের ভিত্তি আছে, যে অভিযোগের তাৎপর্য আছে, যে অভিযোগ সমাধান করার মধ্য দিয়ে কল্যাণ আছে, সেটা হচ্ছে যে নারীদেরকে জামাত নেতৃত্বে আনে না। এটা একটা অভিযোগ। বিশেষ করে 12 ফেব্রুয়ারির পর, যদি কেউ 12 ফেব্রুয়ারি নির্বাচন আগে, মানে 5 আগস্ট 2024-এর পর জামাত ইসলামীর ডিপ্লোম্যাটিক যোগাযোগের উপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ রাখেন, ইউরোপিয়ান দেশগুলো ইনক্লুডিং যুক্তরাষ্ট্র জামাতের উপর যে পরামর্শ দিয়েছে যে আপনাদের উইমেন এম্পাওয়ারমেন্ট কোথায়, সব ঠিক আছে, আপনারা ভালো মানুষ, সব বিশ্বাস করি, কিন্তু আপনার ক্ষমতা আসলে নারীদের অবস্থান কি হবে? আপনাদের মধ্যে তো নারীদের প্রেজেন্স দেখি না। এখন এই যুগে যেখানে পশ্চিমা দেশে নারী পুরুষ কার্যত সমান তারা মনে করে, যদিও রিয়ালিটি সমান না, নারীদের তো এম্পাওয়ার করতে হবে। এইভাবে তো চলে না, এটা তো একটা তালেবানি রাষ্ট্রের মতো হয়ে যায়। এরকম একটা অবজারভেশন পশ্চিমা দেশগুলোর ছিল। তো জামাত বলছে না, আমরা কাজ করছি, তারা বিভিন্ন পেপার দেখিয়েছে যে আমাদের দলের এত পার্সেন্ট নারী, কিন্তু আমরা এই কারণে সবাইকে সামনে আনি না, তবে আনবো। এবং ধীরে ধীরে দেখছেন যে নারীদেরকে কিন্তু মিটিং মিছিলও নামিয়েছে জামাত, রাজপথও নামিয়েছে, প্রকাশ্যে এনেছে, নারীদের মাধ্যমে ডিপ্লোম্যাটিক মিটিংও করেছে, সারা কুকের সাথে মিটিং করিয়েছে জামাতের নারীদের মাধ্যমে। তো জামাত নারীদের কতটা এম্পাওয়ার করতে প্রস্তুত বা কতটা গুরুত্ব দেয়, লিডারশিপে কতটা আনতে পারে বা আনে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতি নির্বাচনের যেহেতু কোনো তাৎপর্য নাই, কোনো ভ্যালু নাই, কারণ এটা একটা বিতর্কিত কাজ, এ কারণে জামাত যেটা করতে পারতো, একজন নারীকে মনোনয়ন দিতে পারতো, তারপরে তারা এটা সারা জীবন বলতে পারতো যে দেখেন, আমরা নাকি নারীদেরকে ঘরের মধ্যে আটকে রাখতে চাই। অথচ বিএনপি, আওয়ামী লীগ কোনোদিন কোনো নারীকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয় না, কিন্তু আমরাই একমাত্র দল যারা নারীকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে। বিশিষ্ট কোনো নারীকে এই পদে মনোনয়ন দিতে পারত,
এতে জামাতের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা বা উইকনেস, এটা দূর করা যেত, কথা বলা যেত। যেহেতু এখানে এই প্রশ্ন আসতো না যে নারীকে রাষ্ট্রপতি বানিয়েছে জামাত, ঠিক করেছে না বেঠিক করেছে, এই প্রশ্ন আসতো না, কারণ তিনি তো আর হতে পারবেন না। বাট নারীদেরকে যে জামাত মূল্যায়ন করে এবং নিজ ঘরানার বাইরের নারীদেরকেও, যেমন পিনাকি ভট্টাচার্য বলেছেন দিলারা চৌধুরীকে নমিনেশন দিতে পারতো, এইটা জামাত দেখাতে পারতো, এতে জামাতের রাজনৈতিক লাভ হতো। কিন্তু কর্নেল অলির মাধ্যমে কোনো রাজনৈতিক লাভ হবে না। বলছে যে একজন মুক্তিযোদ্ধাকে দিয়েছে। জামাতের পক্ষে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো রাজনৈতিক ফায়দা হাসিল করা কোনোভাবেই সম্ভব না, এটা একটা ফাউল প্রজেক্ট। মুক্তিযোদ্ধাকে জামাত নমিনেশন দিয়েছে, এটা বলার মাধ্যমে জামাতের কোনো লাভ হবে না, বরং জামাত যারা করবে, জামাতের লাভ অন্য জায়গায়, মুক্তিযুদ্ধে না। জামাত মুক্তিযুদ্ধ নিয়ে জাস্ট ডিফেন্সিভ খেলবে, অন্য কিছু করার নেই। আর কর্নেল অলি একজন বিতর্কিত লোক। নরেন্দ্র মোদী তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি যে একদম ভারতের খাস দালাল ছিলেন, এখন আছেন কিনা জানি না, আমি তাকে রেসপেক্ট করি এবং আমার শ্রদ্ধা, আমি তার ভক্ত, কিন্তু তিনি যে ভারতের দালাল ছিলেন এতে কোনো সন্দেহ সংশয় নেই। এটা যে বিশ্বাস করবে না যে তিনি ভারতের দালাল ছিলেন, আছেন কিনা বলবো না, তবে ওয়ান্স যিনি ভারতের দালাল, তিনি সেখান থেকে কতটুকু বের হয়ে যেতে পারেন, দ্যাট ইজ কোশ্চেন। এটা যারা অবিশ্বাস করবে তারা রাজনীতি কিছুই জানেন না। 111 এর খোঁজ খবর রাখেন। 111 ছিল পুরোটাই একটা ভারতের প্রজেক্ট, ভারত আমেরিকার প্রজেক্ট, বেসিক্যালি ভারতের প্রজেক্ট। আপনি প্রণব মুখার্জির বই পড়লে ক্লিয়ার বুঝতে পারবেন যে এটা কি। সেখানে 111 এর সংস্কারপন্থী এরা ছিল 111 এর একদম মানে পিওর র হচ্ছে ওই 111 সংস্কারপন্থীরা, পিওর র। তো সেই জায়গায় বিশেষ করে খালেদা জিয়াকে মাইনাস খালেদা জিয়া, শেখ হাসিনাটা বাদ দিলাম, এই চিন্তায় যারা ছিল এরা সবাই একদম রয়ের লোক ছিল। রয়ের প্রজেক্ট ছিল ওটা, যে খালেদা জিয়াকে বাদ দিয়ে দিতে হবে। সেই প্রজেক্টের অন্যতম হোতা ছিলেন এই কর্নেল অলি। জাতীয় পার্টি, র, ভারত, এই সেম প্যারালাল ছিলেন। এবং তারেক রহমানের বিরুদ্ধে বলেছেন এটা কোনো অন্যায় নয়, এটা তো বলতেই পারেন, এটা তার কোনো অযোগ্যতা নাই। খালেদা জিয়ার বিরুদ্ধে বলেছেন এটাও কোনো অযোগ্যতা নাই, কিন্তু মূল হচ্ছে তিনি 111 এ রপন্থী ছিলেন, রয়ের সাথে যোগাযোগ ছিল এবং রয়ের শিখিয়ে দেওয়া বক্তব্য তিনি প্রচার করতেন। আর এই কারণেই নরেন্দ্র মোদী এক পর্যায়ে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে, এমনি এমনি জানায় নাই। কর্নেল অলি বাংলাদেশের কোনো প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার কিছু না, তার জন্মদিনের শুভেচ্ছা জানাবে এমনি এমনি না, ওই কানেকশন গোড়ায়। তবে এটা জামাতের একটা ভুল, কোনো লাভ নেই, বরং ভুল। আর দ্বিতীয় হচ্ছে র প্রধানের সাথে কার কার মিটিং হয়েছে। দর্শক, জাতীয় পার্টির সাথে এবং বিএনপির সাথে হোটেল ওয়েস্টিনে মিটিং হয়েছে। বিশেষ করে জাতীয় পার্টির সাথে দীর্ঘ সময় মিটিং হয়েছে, বিএনপির সাথেও। অন্য কোনো দলের সাথে মিটিং হয়েছে বলে আমাদের জানা নেই। আর ডিজিএফআই এর আমন্ত্রণে এসেছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, যিনি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম সাহেব, তার সাথে মিটিং হয়েছে, এগুলো আমরা জানতে পেরেছি। তো যাদের সাথে রয়ের মিটিং হয়েছে তারা কারা? তারা রয়ের দালাল। অবশ্য ডিজিএফআই এর সাথে সিকিউরিটি ইনফরমেশন এক্সচেঞ্জ করতে হয়, এই জায়গাটা আলাদা। গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রাখতে পারে, এখানে আমরা দোষ দিচ্ছি না। কিন্তু রয়ের সাথে রাজনৈতিক দল মিটিং করেছে, রয়ের সাথে নিরাপত্তা উপদেষ্টা মিটিং করেছে, এর মানে ভারতের কাছে অনেকটা নতজানু। এটা অ্যালার্মিং। একটা গোপন গোয়েন্দা সংস্থার প্রধান বাংলাদেশে এসে সফর করবে এবং এটা গোপনীয়তার সাথে, এটা নিঃসন্দেহে অ্যালার্মিং একটা স্বাধীন দেশের জন্য। এখানে আমি একটা সংশোধনী দিচ্ছি শেষের দিকে। র প্রধান ওয়েস্টিনে না, সেনা নির্মিত হোটেল রেডিসন ব্লুতে থেকেছেন এবং সেখানে বসে মিটিং টিটিং করেছেন।